দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। ভেঙে দুই টুকরো হওয়ার শঙ্কায় ইয়েমেন, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ইঙ্গিত এসটিসির। নারীর বিকৃত মরদেহ উদ্ধারের ঘটনায় ওড়িশায় উত্তেজনা। বাঙালি আদিবাসী সংঘাতে চলছে 2 গ্রাম। জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি ইন্টারনেট বন্ধ। আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীদের উপর পুলিশি অভিযান। আহত পিটিআই প্রধানের বোন। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে নতুন সংকট, ভেঙে 2 টুকরো হওয়ার শঙ্কায় ইয়েমেন। দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ইঙ্গিত দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। 1990 সালের আগের মানচিত্রে ফিরতে বিক্ষোভও চলছে। স্বাধীন রাষ্ট্র না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। ইয়েমেনে গত কয়েকদিনে আন্তর্জাতিক স্বীকৃত সরকার এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে বিচ্ছিন্নতাবাদী এসটিসি যোদ্ধাদের হয় তুমুল লড়াই। দক্ষিণাঞ্চলের সিংহভাগই দখলের দাবি এসটিসির সশস্ত্র যোদ্ধাদের। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের দখলে বন্দরনগরী এডেনও। শহরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের বাসভবন সহ বিভিন্ন সরকারি অফিস আদালতে ঝোলানো হয়েছে এসটিসির পতাকা। গোষ্ঠীটির দাবি প্রধানমন্ত্রী সহ পালিয়েছেন শীর্ষ ব্যক্তিত্বরা। একসময় সাউদি ইয়েমেন আলাদা রাষ্ট্র ছিল, যা 1990 সালে ইয়েমেনের সাথে একত্রিত হয়। আগের মানচিত্রে ফিরে দক্ষিণাঞ্চলে স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে এসটিসি। পৃথক রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের। এটি একসময় প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিল। রাষ্ট্র পুনরুদ্ধার করা আমাদের অধিকার। হুতিরা সানায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। দক্ষিণাঞ্চল অবশ্যই নিজস্ব জনগণের মাধ্যমে শাসিত হবে। রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন দেশের সমর্থন আদায়ের চেষ্টা করছে গোষ্ঠীটি। এমনকি আন্তর্জাতিক জোটের অংশ হয়ে হুতির বিরুদ্ধে লড়াই করতেও রাজি তারা। আমরা একা হুতিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। একটি আরব এবং আন্তর্জাতিক জোট গঠিত হলে ইনশাল্লাহ সম্মুখ সারিতে থাকব। তবে সর্বপ্রথম উত্তরের জনগণকে তাদের ভূমি মুক্ত করার ইচ্ছা থাকতে হবে। গৃহযুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের মদদে গঠিত হয় এসটিসি। হুতি বিদ্রোহীরা রাজধানীর নিয়ন্ত্রণ নিলে সরকারি বাহিনী সহ অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে তারাও দক্ষিণাঞ্চলে অবস্থান নেয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আদিবাসী এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে গোষ্ঠীগত সংঘাতে উত্তাল ভারতের ওড়িশা রাজ্যের 2 গ্রাম। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে বাঙালিদের গ্রামে হামলা চালায় কোয়া সম্প্রদায়ের বাসিন্দারা। আবার এর পাল্টা জবাব দেয় বাঙালিরাও। পাল্টাপাল্টি সংঘাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত 1.5 শতাধিক ঘরবাড়ি। ভয়ে আতঙ্কে এলাকা ছাড়েন বহু বাসিন্দা। আর পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ। বিতর্কিত ভোটার সংশোধনী এসআইআর নিয়ে গেল কদিন ধরেই বাঙালিদের সাথে উত্তেজনা চলছিল ওড়িশা প্রশাসন এবং অবাঙালিদের মাঝে। এরই মধ্যে গোষ্ঠীগত সংঘাত ঘিরে রীতিমতো যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজ্যটির এই প্রত্যন্ত গ্রামাঞ্চল। সম্প্রতি রাজ্যের মালকানগিরি জেলার পোতেরু নদী থেকে আদিবাসী এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়। রাখেলগুড়া গ্রামের কোয়া আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন তিনি। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাকে বাঙালিরা হত্যা করেছে এমন অভিযোগে পাশের বাঙালি অধ্যুষিত গ্রামে হামলা চালায় আদিবাসীরা। পরে আদিবাসীদের গ্রামেও পাল্টা হামলা চালায় বাঙালিরা। উভয় পক্ষের হামলায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় 2 গ্রামের অন্তত 1.5 শতাধিক ঘরবাড়ি। बहन का हत्या हो गया
আমাদেরই এক বোনকে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি আর্জি জানাচ্ছি। विधायक के रूप से मैं अपील करता हूं, कोई दो गांव का झगड़ा नहीं। এটা দুই গ্রামের মধ্যে বিরোধ নয়, এটা মূলত দুই জনগোষ্ঠীর মধ্যকার পুরনো বিরোধ। পুলিশ সময় মতো এসে সংঘর্ষ থামাতে পারেনি। पुलिस इसको ठीक समय पे। হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি শান্তি আলোচনায় দুপক্ষের মধ্যকার বিরোধ মিটিয়ে দেয় স্থানীয় প্রশাসন। उसकी भी निंदा की, उसके लिए माफी भी मांगी है बंगाली भाइयों से। শান্তি আলোচনায় উভয় কমিউনিটি থেকে 30 থেকে 35 জন উপস্থিত ছিল, যেখানে বাঙালি আদিবাসী নির্বিশেষে মালকানগিরির শান্তি ফেরাতে সম্মত হয়েছে। আদিবাসী নেতারা হত্যার তীব্র নিন্দা জানিয়েছে, পাশাপাশি বাঙালি কমিউনিটির কাছে ক্ষমা চেয়েছে। এরপর থেকে তাদের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। এদিকে নিহত আদিবাসী নারীর মৃত্যু নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ। নিহতের পরিবারকে 4 লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে চলছে হামলা পাল্টা হামলা। মঙ্গলবার দুপক্ষ পরস্পরের স্থাপনায় হামলা চালিয়েছে। কম্বোডিয়ার একাধিক স্থানে হামলার ভিডিও প্রকাশ করেছে থাই প্রশাসন। কম্বোডিয়ার দাবি, সীমান্ত সংঘাতে তাদের 9 বেসামরিকের প্রাণ গেছে, 20 জন আহত হয়েছে। এদিকে পাল্টা হামলায় থাইল্যান্ডের 4 সেনা নিহত হয়েছে তথ্য নিশ্চিত করেছে দেশটি। আহতের সংখ্যা 68। এরই মধ্যে সীমান্ত এলাকা থেকে 5 লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে কম্বোডিয়া সরকার। অন্যদিকে সীমান্ত এলাকায় প্রায় 500টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করেছে থাই প্রশাসন। গত সোমবার পাল্টাপাল্টি হামলায় নতুনভাবে 2 প্রতিবেশী দেশে ছড়ায় উত্তেজনা। কোরিয়ান উপকূলে আবারও রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, মঙ্গলবার দুপুরে সমুদ্রের দিকে রকেটগুলো ছোঁড়া হয়। পিত সাগরের উত্তরাঞ্চলে এসব সমরাস্ত্র শনাক্ত করা হয়েছে। আর বিস্তারিত জানতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা তদন্ত করছেন। নিয়মিতই মিসাইল, ড্রোন সহ বিভিন্ন সমরাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মূলত কোরিয়ান উপদ্বীপে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার মতো শত্রু রাষ্ট্রের বিভিন্ন তৎপরতার জবাবে পিয়ংইয়ংয়ের এসব পদক্ষেপ। ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার মাঝে ক্যারিবীয় অঞ্চলে সেনা উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পুয়ের্তো রিকোর শহর অ্যারোওর উপকূলে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনী, আরও বেশ কিছু সামরিক জাহাজ। ট্রাক ও সাঁজোয়া যান সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম জাহাজ থেকে নামিয়ে আনতে দেখা যায়। নতুনভাবে দ্বীপটিতে মোতায়েন করা হয় উল্লেখযোগ্য মেরিন সেনা। গেল কয়েক মাসে অঞ্চলটিতে মাদক পাচারের অভিযোগ তুলে ব্যাপকভাবে সেনা তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা। প্রতিনিয়তই নৌ স্থল সেনাদের মহড়া চলছে। আর এসব করে লাতিন দেশ ভেনেজুয়েলার উপর চাপ সৃষ্টি করতে চাইছে ওয়াশিংটন। জাপানের আকাশসীমার আশপাশে নজরদারির লক্ষ্যে যৌথ বিমান টহল দিয়েছে রাশিয়া ও চীন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাতে 2টি TU-95 রুশ পারমাণবিক বোমারু বিমান জাপান সাগর হয়ে পূর্ব চীন সাগরের দিকে রওনা হয়। সেখানে চীনের 2টি H-6 বোমারু বিমানের সাথে যৌথ টহল অভিযানে অংশ নেয়। সাথে যুক্ত হয় আরও 4টি চীনা J-16 যুদ্ধ বিমান। জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝামাঝি এলাকায় ঘুরে ঘুরে নজরদারি চালায় সেগুলো। এছাড়া জাপান সাগরে একটি রুশ F-50 আর্লি ওয়ার্নিং বিমান এবং সুখোই 30 যুদ্ধ বিমান শনাক্ত করা হয়। ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। আরও বেড়েছে টোকিও বেইজিং উত্তেজনার পারদ। আমলের সিদ্ধান্ত বদলে চীনে উন্নত AI চিপ রফতানির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যমে এই তথ্য তিনি নিশ্চিত করেছেন। আর ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে দ্রুতই হয়তো এনভিডিআর H200 AI চিপ পেতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি মনে করছেন ডেমোক্র্যাটরা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআর অন্যতম শক্তিশালী জিপিইউ বা AI চিপ এই H200। এ ধরনের জিপিইউকে AI বিপ্লবের ইঞ্জিন বলা হয়ে থাকে। ব্যাপকভাবে ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা প্রশিক্ষণ, ক্লাউড কম্পিউটিং কিংবা সামরিক প্রযুক্তি তৈরিতে। দীর্ঘদিন ধরেই AI প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে একে অপরকে টেক্কা দিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন। আর এ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিজ দেশের প্রযুক্তি হাতছাড়া করতে রাজি ছিল না ওয়াশিংটন। জাতীয় নিরাপত্তায় ঝুঁকি আখ্যা দিয়ে চীনে এই AI চিপ রপ্তানি বন্ধ করেছিল বাইডেন প্রশাসন।
তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি বদলে চীনে পুনরায় এআই চিপ রপ্তানির সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে লিখেছেন, চীনা গ্রাহকদের মার্কিন টেক জায়েন্ট এনভিডিয়ার তৈরি এই H200 চিপ রপ্তানি করবে যুক্তরাষ্ট্র। আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানিয়েছি যে যুক্তরাষ্ট্র এনভিডিয়ার H200 পণ্য চীন সহ অন্যান্য দেশের অনুমোদিত গ্রাহকদের কাছে পাঠানোর অনুমতি দিবে, তবে এমন শর্তের অধীনে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শক্তিশালী রাখবে। প্রেসিডেন্ট শি ইতিবাচক সাড়া দিয়েছেন। ট্রাম্পের এই পোস্টের পর রাতারাতি বেড়ে যায় এনভিডিয়ার স্টক মার্কেট শেয়ার। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত উভয় দেশের জন্য লাভজনক বলে মত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন আমাদের চোখে পড়ছে। চীন সবসময় মনে করে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে উভয় দেশেই লাভবান হতে পারে। এদিকে এ সিদ্ধান্তে চটেছেন বেশ কয়েকজন ডেমোক্রেট আইন প্রণেতা। যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তার জন্য চীনে উন্নত চিপ রপ্তানি বিরাট হুমকি বলে মনে করছেন তারা। অবশ্য ট্রাম্প বলছেন, এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ যেমন ব্ল্যাকওয়েল সিরিজ ও আসন্ন রুবিন প্রসেসর এই চুক্তির আওতায় আসবে না। এছাড়া রপ্তানি হওয়া চিপগুলো থেকে 25% ফি আদায় করবে যুক্তরাষ্ট্র। বর্তমানে এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ সিরিজ ব্ল্যাকওয়েলের তুলনায় H200 চিপ প্রায় 18 মাস পিছিয়ে আছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দিয়ালা কারাগারের বাইরে ইমরানের সাথে দেখা করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। তীব্র শীতের মধ্যেই জল কামান ছোড়া হয় আন্দোলনকারীদের উপর। এ সময় ইমরানের 3 বোন আহত হন। পিটিআই প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করতে আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তার পরিবারের সদস্য এবং দলের নেতাকর্মীরা, যার মধ্যে উপস্থিত ছিলেন ইমরানের 3 বোন। এক পর্যায়ে আন্দোলনকারীদের সরাতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা, করা হয় লাঠিচার্জ। বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ছোড়ে পুলিশ। তীব্র শীতের মধ্যে পানি ছড়া হয় ইমরানের বোন আলিমা আজমা এবং নুরি নিয়াজিকে লক্ষ্য করে। এ সময় ক্ষোভ জানিয়ে তারা বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত দিনে ইমরানের সাথে দেখা করতে এসেছিলেন তারা। পুলিশি অভিযানকে নমরুদের কার্যক্রমের সাথেও তুলনা করেন। ইমরান খান জেসে আমরা আদালতের আদেশ অনুযায়ী আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু পুলিশ আমাদের সাথে যে আচরণ করেছে তা নমরুদদের সাথেই তুলনাযোগ্য। ইমরান খানকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না। দেখিনি কবি। হামলায় আহত হন পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাও। এর আগে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবকে ঘিরে ছড়ায় উত্তেজনা। তবে কারাগারে পিটিআই প্রধানের সাথে সাক্ষাতের পর তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সদস্যরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আগামী 1 দশক ইসরায়েলের বিরুদ্ধে সকল আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হামাস। তবে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে গাজা উপত্যকা ছাড়তে হবে এমন শর্ত বেঁধে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যম মিডল ইস্ট আইকে এ কথা জানিয়েছে ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন, গেল সপ্তাহে মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসে হামাস। এই বৈঠকে মিশর, কাতার, তুরস্কের সামনে এই প্রস্তাব রাখে সংগঠনটি। এমনকি শর্ত সাপেক্ষে নিজেদের সব অস্ত্র মাটিতে পুঁতে রাখতেও প্রস্তুত তারা। হামাসের এই প্রস্তাব গাজা যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ এক অগ্রগতি বলে মনে করছেন ওই ফিলিস্তিনি কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে আলোচিত সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল ফ্লোরিডা প্রশাসন। মঙ্গলবার হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এক নির্বাহী আদেশে সই করে CAIR-কে বিদেশি সন্ত্রাসী তালিকাভুক্ত করেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। সম্প্রতি দ্বিতীয় রিপাবলিকান গভর্নর হিসেবে এই পদক্ষেপ তিনি নিয়েছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। তাদের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের উপর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। গত মাসে টেক্সাসেও CAIR-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়। নারীবাদী বিক্ষোভকারীদের নিয়ে কটূক্তি করায় ব্যাপক তোপের মুখে পড়েছেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রন। ঘটনার শুরু গেল শনিবার। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কমেডিয়ান আরিয়া বিতান প্যারিসের এক থিয়েটার শো করতে উঠলে ধর্ষক স্লোগান দিয়ে তাকে থামিয়ে দেয় নারীবাদীরা। এরপর দিন ব্রিজিট ব্যাকস্টেজে বিতানকে কুশলাদি জিজ্ঞেস করেন। জবাবে এই কমেডিয়ান বলেন তিনি ভয় পাচ্ছেন। আর এরপর বিক্ষোভকারীদেরকে শালকোন অর্থাৎ চরিত্রহীন মেয়ে বলে মন্তব্য করেন ফরাসি ফার্স্ট লেডি। আর এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল বলে বামপন্থী রাজনীতিবিদ এবং নারীবাদীদের তীব্র ক্ষোভের মুখে পড়েন তিনি। তবে ব্রিজিতের পক্ষ নিয়েছেন অনেক ডানপন্থী রাজনীতিবিদ।
বন্যায় ধসে যাওয়া বাড়িতে খাবার পানি ছাড়া প্রায় এক সপ্তাহ এক বিড়াল ছানা বেঁচে ছিল। নিজের 14টি পোষা বিড়াল উদ্ধার করতে গিয়ে ওই ছানাটিকে খুঁজে পান বাড়ির মালিক। আতঙ্ক, ক্ষুধা, তৃষ্ণা নিয়ে যেভাবে অবলা প্রাণীটি টিকেছিল একে অলৌকিক বলছেন অনেকে। ইন্দোনেশিয়ার স্মরণকালের ভয়াবহ দুর্যোগে মানুষের সাথে সমানভাবে ভুক্তভোগী প্রাণীরাও। ধসে যাওয়া বাড়ির টিনের ছাদ সরিয়ে টেনে বের করা হচ্ছে ভয়ে কুঁকড়ে থাকা ইম্বুলকে। ইন্দোনেশিয়ার সুমাত্রার ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যাওয়া এই বাড়িটির নিচে টানা এক সপ্তাহ চাপা পড়েছিল অসহায় বিড়াল ছানাটি। চোখে মুখে এখনো অবিশ্বাস বছরখানেক বয়সী ইম্বুলের। নামের অর্থ মোটাসোটা হলেও বাস্তবে বেশ ছোটখাটো গড়নের। আতঙ্কিত তো বটেই, গেল সপ্তাহখানেক ধরে এক ফোঁটা পানি, একদানা খাবার না জোটায় যেন আরো কাবু হয়ে গেছে সে। বের হওয়ার সাথে সাথে চুপচাপ মালিকের কাঁধে উঠে সেধিয়ে যায় ইম্বুল, যেন মুক্তি মিলেছে অন্তহীন কোনো দুঃস্বপ্ন থেকে। না খেয়ে আমার বিড়ালটার পুরো হাড় জিরজিরে দশা হয়ে গেছে। আমার বাকি বিড়ালগুলো কোথায় আছে আমি জানি না, তবে একজনকে খুঁজে পেয়েছি, এতেই আমি অত্যন্ত খুশি। ওর নাম ইম্বুল। বন্যার পানি বাড়তে থাকলে সুমাত্রার আগাম এলাকার বাড়িটি থেকে কোনো রকমে পালিয়ে বের হয় রত্নাবতী ও তার পরিবার। তাড়াহুড়োয় পিছনে রয়ে যায় তার বাড়ির 14টি বিড়াল সদস্য। তারা পালিয়ে যাওয়ার পরপরই বাড়ির সামনের অংশ ধসে আটকা পড়ে বিড়ালগুলো। সপ্তাহখানেক পর পানি কমে গেলে তড়িঘড়ি করে ধ্বংসস্তূপের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে বিড়ালগুলোকে উদ্ধার করতে এসে ইম্বুলকে খুঁজে পান রত্নাবতী। আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ওর খোঁজে ছুটে এসেছি। আমার সব মিলিয়ে 14টি বিড়াল ছিল। গেল এক সপ্তাহ ধরে ওদের পেটে কোনো দানাপানি পড়েনি। আমার প্রতিবেশী শব্দ পেয়ে ওর খবর আমাকে জানায়। উদ্ধারকারীরা আমার বিড়ালের জন্য খাবারও নিয়ে এসেছে। প্রাণীরাও আমাদের মতো এই দুর্যোগে সমান ভুক্তভোগী। এখনো স্বাভাবিক হয়নি সপ্তাহব্যাপী বন্যায় জর্জরিত সুমাত্রার বাসিন্দাদের জীবনযাত্রা। ধসে যাওয়া বাড়িঘর ও সড়ক মেরামতের পাশাপাশি ভুক্তভোগীদের বাঁচাতে স্থল, আকাশ এমনকি সমুদ্রপথেও প্রয়োজনীয় ত্রাণ ও সেবা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারী বৃষ্টি ও বজ্রপাতের কবলে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা। মঙ্গলবার শহরটিতে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে কয়েকটি এলাকার বিভিন্ন সড়ক ও স্থাপনা। পানিতে তলিয়েছে অনেক যানবাহন, চরম ভোগান্তিতে জনজীবন। বলা হচ্ছে প্রায় 5 বছর পর এমন বৃষ্টিপাতের সাক্ষী হলো শহরটি। বৃষ্টি বন্যার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার কবলে পড়েছে ইরাকের বিভিন্ন এলাকা। কমপক্ষে 2 জনের প্রাণ গেছে আর আহত হয়েছে 5 জন। মঙ্গলবার হঠাৎ ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে দেশটির কুর্দিস্তান অঞ্চল। সুলাইমানিয়ায় হতাহত হয় অনেকেই। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় আশপাশের এলাকা। বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ একাধিক সড়ক, ডুবে যায় বাড়িঘর। বিভিন্ন সরকারি স্থাপনাও প্লাবিত হয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী কয়েকদিনও অস্থিতিশীল থাকতে পারে পরিস্থিতি। দেশের বহু অঞ্চলের অবকাঠামো হঠাৎ বৃষ্টিপাত সামলানোর সক্ষমতায় নেই বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ম্যানহাটনে এই ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের 3 কর্মী সহ কমপক্ষে 6 জন আহত হয়। ভাইরাল হওয়া ভিডিওতে ভবনটির ছাদ সহ 6ষ্ঠ তলায় আগুনের লেলিহান শিখা দেখা দেয়। আর নিউ ইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট জানায় আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ আশপাশের সড়কে পড়তেও দেখা গেছে। কর্তৃপক্ষ জানায় ভবনটির 6ষ্ঠ তলায় মোট 40টি ফ্ল্যাট রয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।